জি 24 ঘন্টায় ভোটের ভবিষ্যৎ নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর শুরুতে দোলের দিনেও ভবানীপুরে কিন্তু রাজনৈতিক রং বেশ চড়া। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে এক ভোটে হলেও ভবানীপুর তিনিই জিতবেন। আজকে ভবানীপুরে মিছিল করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। একেবারে সাধু সন্তদের নিয়ে মিছিল, রং খেললেন। আর মুখ্যমন্ত্রীর এক ভোটে জিতবেন তার পাল্টা শুভেন্দু অধিকারী বললেন 20,000 ভোটে জিতবেন। কি বললেন শুভেন্দু অধিকারী শোনাবো। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটাও শুনুন। অনেক ভোটে হারবে, মিনিমাম 20,000, ম্যাক্সিমাম আমি লিমিট জানি না। হাওয়া যখন ঝড় যখন উঠবে তার উপরটা কোথায় জানি না, 20,000-এ হারবেই। জেলেদের বলে জালও গেছে গামছাও গেছে, এর অবস্থা তাই হবে। যত 16 আনা মসজিদের ইমামকে দিয়ে বলান আর চাচা হাকিমকে দিয়ে বলুন, তারা সব মিমে মারবে ঘুড়ি চিহ্নে। আর বাকি তো সব হিন্দু, বাঁটনা মত, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। ভবানীপুরে হারাবো হারাবো হারাবো, নন্দীগ্রামে হেরেছে হেরেছে হেরেছে। wrongfully done, जानबूझ के काट दिया through AI and through BJP. Some leaders, I know the name also, from Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur, even there is a one vote. এরপরে শুভেন্দু অধিকারীর যখন 20,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ সামনে এলো, তখন কিন্তু পাল্টা তৃণমূলের তরফে প্রতিক্রিয়া আসছে। চন্দ্রিমা ভট্টাচার্য থেকে কুণাল ঘোষ একযোগে পাল্টা দিয়েছেন বিরোধী দলনেতাকে। শুভেন্দু অধিকারী বলছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে 20,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। উনি কি বলছেন তার উত্তর দেবার আমার প্রয়োজন নেই। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে কি বলেছেন আমি সেটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। কালকে উনি নেতাজি ইন্ডোর থেকে যেটা বলেছেন আমি সেটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। কে কি বলছে তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর কুণাল ঘোষ বক্তব্য পেশ করেছেন, আমরা পরে শোনাবো। তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনীতি বিশ্লেষক সুবন ভট্টাচার্য রয়েছেন। তবে তার আগে আমি একটু আমাদের নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। আমি শ্রেয়সীর কাছে যাব। শ্রেয়সী, ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলা চলে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে 58,000 ভোটে জেতা গতবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন এক ভোটে হলেও জিতব, কোথাও গিয়ে কি তৃণমূলের অন্দরে ভবানীপুর নিয়ে কোনো রকম অন্য অঙ্ক রয়েছে বা কোনো রকম একটা ফিসফিসানি রয়েছে? দেখো, স্পষ্টত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে ভবানীপুরের ক্ষেত্রে তার বক্তব্যকে যেটা যদি আমরা সামনে রাখি, তাহলে তিনি বলছেন যে নাম কাটা হচ্ছে ভবানীপুরের ক্ষেত্রে, ইচ্ছাকৃত নাম কাটা হচ্ছে। এবং সেখানে কার্যত কিন্তু তিনি ষড়যন্ত্রের তত্ত্ব আনছেন, যেখানে তিনি বলছেন যে কার্যত ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন, যে ষড়যন্ত্র করে তাকে হারানোর চেষ্টা করছে এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশন করছে, যেখানে সেই জন্যই কিন্তু কার্যত অনেক অনেক ভোটারের নাম কাটা হচ্ছে। অনেকের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে কিন্তু সেক্ষেত্রে অ্যাডজুডিকেশনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেকের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। এবং কার্যত কিন্তু তিনি স্পষ্টত বলছেন এটা ষড়যন্ত্র চেষ্টা করা হচ্ছে যাতে তাকে হারানো যায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু গতকাল তিনি নেতাজি ইন্ডোরে তার যে বক্তব্য, সেই বক্তব্যতে তিনি বলছেন যে এক ভোটে হলেও তিনি জিতবেন। অর্থাৎ যা কিছু হাতিয়ার সেক্ষেত্রে ব্যবহার করুক না কেন বিজেপি, যে যে প্রক্রিয়াতে চেষ্টা করুক না কেন, সমস্ত প্রক্রিয়াকে তিনি নস্যাৎ করে দেবেন এবং সেক্ষেত্রে একটা ভোটে হলেও তিনিই জিতবেন। অর্থাৎ সেক্ষেত্রে আপার লিমিট তিনি বলছেন না যে কত ভোটে তিনি জিতবেন, যে তুমি যেটা বাই ইলেকশনের যে রেজাল্ট তুমি বললে সে কথা তিনি আনছেন না। তিনি স্পষ্টত বলছেন যে একটা ভোটে, অর্থাৎ একটা ভোটও যদি জিততে হয় তাহলে সেটা তিনিই জিতবেন। অন্যদিকে যদি তুমি দেখো যে আজকে দোলের দিন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু তার দিনের প্রথম কর্মসূচিটাই শুরু করছেন ভবানীপুর দিয়ে। যে ভবানীপুরে দেখা যাচ্ছে যে তিনি কার্যত সাধু সন্তদের নিয়ে মিছিল করছেন, হিন্দু ঐক্যের কথা বলছেন। অর্থাৎ
কার্যত যে ধর্মীয় ইস্যুকে সামনে এনে বিজেপি গোটা রাজ্য জুড়ে প্রচার করছে, কার্যত ভবানীপুরের ক্ষেত্রেও কিন্তু তারা সেই ধর্মীয় বিষয়টাকেই কিন্তু তারা সামনে আনছেন। এবং শুভেন্দু অধিকারী গত কয়েক মাস ধরে লাগাতার ভবানীপুরে একাধিক মিটিং করছেন এবং সেই মিটিংয়ে পরবর্তীকালে তিনি আজকেও সকালে তিনি যেটা বলছেন যে তিনি 20,000-এরও বেশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বা মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হতে চলেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের যেটা স্পষ্ট বক্তব্য, তার পাল্টা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। তবে সবকিছু নিরিখে বলা যেতে পারে যে 21-এর ভোটে ঠিক যেভাবে কিন্তু নন্দীগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, এই 26-এর ভোটেও কিন্তু এই ভবানীপুরও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে। একদমই, অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর কুণাল ঘোষের বক্তব্য শোনাবো বলেছিলাম, শুনুন। সব ব্যাপারে যদি সবাই কেউ রাজনীতি মেশাতে যায় এবং দেখতে পাচ্ছে যেখানে যে নিশ্চিত তাদের পরাজয়, তারপরেও যদি এই ধরনের কাজ করতে যান তাদের ব্যাপার। আমরা একটু হালকা মেজাজে আজ দোলের দিনটা কাটাবো, নাকি আজকে আমরা মানে ধর্ম তো আছে, যার যার ধর্ম সে পালন করবে। এই যে ফিরোজ, ওর রোজা চলছে, ও তো রোজা চলছে, এইটা হচ্ছে আসল। ও সকালবেলা মিষ্টি নিয়ে এসছে, মুখে জল পর্যন্ত ছোঁয়াচ্ছে না। তো এইগুলো দেখে তো এদের সব এই শুভেন্দু অধিকারীদের শেখা উচিত বা অন্যদের শেখা উচিত। আমরা আজ এখানে এই ক্রিকেট আড্ডা সবাই এইভাবেই আমরা আছি। সুমনদা, কুণালবাবু যতই হালকাভাবে নেওয়া উচিত, বিষয়টা হালকা তো থাকছে না। আর শুভেন্দু অধিকারীর প্রেজেন্স যেরকম ভবানীপুরে হচ্ছে, শুভেন্দু অধিকারী যদি ভবানীপুর থেকে ভোটে লড়েন সেটাও হয়তো আমি অন্তত খুব একটা আশ্চর্য হব না। কিন্তু সুমনদা, গতবার নন্দীগ্রামে 50,000 ভোটে হারাবো এই চ্যালেঞ্জ করার পর 1956 ভোটে শুভেন্দু অধিকারী জিতেছিলেন। এইবারও কি মনে হচ্ছে 20,000-এর মার্জিন সেট করে যেই জিতুন না কেন ওই 1, 2, 3, 10 এটা মানে অভূতপূর্ব পরিস্থিতি ভবানীপুরে তৈরি হলেও হতে পারে, যেটা নন্দীগ্রামে দেখেছি। কি হয় ভবানীপুর হাই ভোল্টেজ একেবারে হতে পারে? দেখুন, ভবানীপুর যেহেতু মুখ্যমন্ত্রীর কেন্দ্র, সেহেতু স্বভাবতই হাই ভোল্টেজ। আপনি প্রথমে যে সুমনদা, একটা বিষয় আপনার সাথে এটা নিয়ে আমার দুটোতেও কথা হচ্ছিল দুপুর 2টোর বুলেটিনে। কিন্তু সুমনদা, মুখ্যমন্ত্রী ভবানীপুরে বা যেখানে দাঁড়ান এইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার প্রবণতা গত ভোটের আগের কোন ভোটে আপনি দেখেছেন বলুন? দেখুন, এর আগেও কিন্তু যখন সূর্যকান্ত মিশ্র রাজ্যের প্রধান বিরোধী দলনেতা ছিলেন, তিনিও অনেক কথা বলেছেন। আমি আপনাকে দুটো মানে একটা সিরিয়াস কথা বলবো, একটা হালকা টোনের কথা বলবো। আচ্ছা, প্রথমে হালকা টোনের কথাটা বলে নি। দেখুন, বাঙালিরা রেগে গেলে সবসময় অন্য ভাষায় কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে তার বক্তব্য বলেছেন, শুভেন্দু অধিকারীও আমি দেখছিলাম, যেটা আপনারা দেখালেন বক্তব্যতে, হিন্দিতে চলে গেলেন। ফলে দুজনেই খুব উত্তেজিত। এবার দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে অবশ্যই আপনি যে প্রশ্নটা শ্রেয়সীকে করলেন সেটা তো খুব ইম্পর্টেন্ট, যে যেটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র, সেখানে যদি তৃণমূলের অন্তরে কোনো চোরাস্রোত না থাকে বা চাপ না থাকে, তাহলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটা বলবেন না যে আমি এক ভোটেও জিতবো। দেখুন, ভবানীপুর ট্র্যাডিশনালি বা দক্ষিণ কলকাতা তৃণমূলের দুর্গ, সেখানে যে বিজেপি একটা চাপ তৈরির চেষ্টা করছে সেটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন এবং সেজন্যই তিনি এই আত্মপ্রত্যয়ের কথা বলছেন। আবার উল্টো দিকে শুভেন্দুর মজাটা দেখুন, যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি আজকাল ক্রমাগত আমি দেখছি নিজের দলের চাইতে মিম কত ভোট পাবে, রুহুল আমিনের দল পূর্ব মেদিনীপুরে কত ভোট পাবে, এইসব নিয়ে কথা বলছে। এইসব কথা বলে কিন্তু উনি বিজেপির যেটা মূল উদ্দেশ্য, অর্থাৎ এইসব ভোট কাটুয়াদের দাঁড় করিয়ে সংখ্যালঘু ভোটে ভাগ বসানো, সেটা কিন্তু ক্ষতি করছেন। আমি বলবো উনি বিজেপির স্বার্থের ক্ষতি করছেন। সবাই তো বুঝে যাচ্ছে যে মিম আসলে শুভেন্দু অধিকারীর লোক, যে আপনার লোক, যে মানে কোনোদিন মোসাদ এটা করে, ইরানে যাকে ঢুকিয়ে দিয়েছে তার নাম বলে দেবে। এই যে শুভেন্দু অধিকারী এটা ঠিক করলেন যে মিম সংখ্যালঘু ভোট কাটবে, এটা বলে দিয়ে আমার মনে হয় যে শুভেন্দু অধিকারী কিন্তু আসলে বিজেপির ক্ষতি করছেন, যেটা বিজেপি হয়তো বুঝতে পেরেই ওনার মতামতকে অগ্রাহ্য করে রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠাচ্ছে। দ্বিতীয় যেটা ইন্টারেস্টিং পয়েন্ট, যে এই যে সাধু সন্তদের নিয়ে কেন মিছিল করতে হবে? ভোরবেলায় উনি ভবানীপুরের লোকদের নিয়ে মিছিল করলেই পারতেন। আমার মনে হয় যে উনিও কিন্তু ক্রমশ এই ধর্মীয় মেরুকরণটাকে এত প্রকাশ্য করে ফেলছেন কলকাতার মতো একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রে, সেখানে কিন্তু লোকে বিজেপিকে নিয়ে চিন্তা করবে। আমি আসবো সুমনদা, এই যে যখন দোলের দিনে এই ধরনের রাজনীতির কথা হচ্ছেই, রাজনীতির তো আরো নানা রকম রং আমরা দেখলাম আজকে দিনভর। যেমন দোলের দিন, দোল খেলা, সেই সঙ্গে জনসংযোগ তো প্রত্যেকবারে যেরকম হয়।
আর ছবি দেখাবো যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও আজকের রং খেললেন। সেই জায়গায় দাঁড়িয়ে খড়দার বিধায়ক তিনি বালিগঞ্জ এইসব এলাকায় কেন রং খেলছেন গড়িয়াহাট চত্বরে, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমি আগে একটু কি চলছিল ওখানে, বেশ দারুণ গান বাজনার একটা রঙিন পরিস্থিতি আগে শুনে। জয় বাংলা। কৃষ্ণ গাছের উপর বসে আছে, রাধা খুব স্বাভাবিক যখন বালিগঞ্জে তিনি দোল খেলছেন, যেহেতু জনসংযোগের বিষয় থাকে, নিজের কেন্দ্রের বিষয় থাকে, এইখানে কেন প্রশ্ন গেছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে যে এইখানে কেন, কি কারণ, কি বলছেন তিনি একবার শুনি। যে রাসবিহারীতে আমি 23 বছরে বেড়েছিলাম, ফলে তোমাদের মনের মধ্যে রাসবিহারীটা ঢুকে আছে। তারপর তো আমি খর্দাতেও করেছি, ভবানীপুরেও করেছি, যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছেন আমি সেখানেই করেছি। তাহলে এবার কি বালিগঞ্জ বিধানসভায় প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, এই জল্পনা কিন্তু রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বালিগঞ্জ দেখতে বলেছেন, এই পর্যন্ত এখন নাম অ্যানাউন্স হয়নি। যতক্ষণ অ্যানাউন্স করছেন আমার নেত্রী ততক্ষণ আমি কিচ্ছু বলবো না। সুমনদার কাছেই যাই। সুমনদা, মোটামুটি তো একটা হাওয়া যা দেখছি, যেরকম স্লোগান উঠলো, যেরকম শোভনবাবুর মুখে হাসি চওড়া হলো, কারণ আগেরবার তো ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, জিতেছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়। তো এবারে এইরকম একটা সম্ভাবনা কি দেখছেন আপনিও? দেখুন, সম্ভাবনা না থাকলে তো শোভনদেব চট্টোপাধ্যায় সিনিয়র রাজনীতিক শুধুমাত্র বাবুল সুপ্রিয়র কেন্দ্রে এসে দোল খেলতেন না, বাবুল সুপ্রিয়র মতো গানও গাইছে। তাহলে দেখুন, রাজনীতিকদের একটা চমৎকার গুণ যে তারা যে কোনো সময় অন্য যে কোনো জুতোয় ফিট করে যেতে পারেন। শোভনদেব চট্টোপাধ্যায় রাজনীতিতে প্রবীণ, বয়সও 80 পেরিয়েছেন, তাতেও যখন তিনি কষ্ট করে বালিগঞ্জে দোল খেলছেন, তখন আমাদের এটা অনুমান করে নেওয়াটাই ভালো যে বালিগঞ্জ কেন্দ্রটি তাকে দেখবার জন্য নিশ্চয়ই তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, না হলে তো তিনি খড়দা থেকে বালিগঞ্জ চলে আসতেন না। তাহলে আমাদের অবশ্যই ভাবা উচিত যে খড়দায় কে প্রার্থী হতে পারে। না সুমনদা, এই বালিগঞ্জ নিয়ে একটা তৃণমূলের অন্দরে একটা দ্বন্দ্বের বিষয় সামনে এসেছিল, স্থানীয় কাউন্সিলর বনাম বাবুল সুপ্রিয়, এই ধরনের বিষয় নানা রকম ছিল। তো সেইটার ক্ষেত্রেই শোভনবাবু হচ্ছে একটা বড়সড় মুখ হতে পারে সামাল দেওয়ার জন্য, এই কারণে কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে? হ্যাঁ দেখুন সব্যসাচী, আমি যতটুকু বুঝি তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই। তৃণমূলে একটাই বাক্য আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন এবং যেটা স্থির করবেন সেটাই চূড়ান্ত। স্থানীয় কাউন্সিলররা যতই বলুন, তাদের যা ক্ষোভ থাকুক, সবকিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিদ্ধান্ত নেন যে তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী করবেন, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হবেন। বাবুল সুপ্রিয় হয়তো বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন, সেখান থেকে বালিগঞ্জে দাঁড়িয়ে বিধায়ক হয়েছিলেন, এবং উনি যখন বালিগঞ্জে দাঁড়িয়ে বিধায়ক হয়েছিলেন তখন সেই নির্বাচনে প্রথম দেখা গেছিল যে বহুদিন বাদে ওই কেন্দ্রটিতে সিপিএম দ্বিতীয় স্থানে চলে এসছে, বিজেপি তৃতীয় স্থানে চলে গেছে। ফলে বাবুলকে কেন্দ্র করে যা যা রাজনৈতিক টানাপোড়েন যাই থাকুক, বাবুল যখন রাজ্যসভায় চলে গেছেন তখন নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তার বিশ্বস্ত সৈনিক শোভনদেব চট্টোপাধ্যায়কে বালিগঞ্জের দায়িত্ব দিয়েছেন। একদমই। সুমনদার সঙ্গে থাকুন। আর এই অবস্থায় সুকান্ত মজুমদারও তিনি আজকে দোলের ময়দানে বেশ রঙিন একটা ব্যাপার স্যাপার, আর সেই রং খেলার ফাঁকে সুকান্ত মজুমদারও কি বললেন সেটাও শোনাবো। যে রাসবিহারীতে আমি 23 বছরে বেড়েছিলাম, ফলে তোমাদের মনের মধ্যে রাসবিহারীটা ঢুকে। বাঙালির ঐতিহ্য যে আমরা এই দিন রঙের উৎসবে মাতি, যদিও বিগত কয়েক বছরে বাঙালির এই কালচার নষ্ট হয়েছে। আমি চাইবো আজকের দিনে মানুষ ধর্ম বর্ণের নাক পাশ থেকে বের হয়ে সবাই মিলে এই উৎসব, ভারতের উৎসবকে উদযাপন করুক। আর পশ্চিমবঙ্গের মানুষের জন্য আগামী দিনে আরও রঙিন দিন আসতে চলেছে। বিজেপি সরকার আসতে চলেছে, পুরো পশ্চিমবঙ্গ আগামী দিনে গেরুয়া হতে চলেছে। যাও গোলাপি আবির থেকে গেরুয়া আবির, এবং ওইদিকে তো কুণাল ঘোষ সবুজ আবির,
সবুজ আবিরে আজকে কুণাল ঘোষ তিনিও দোল খেললেন, সেখানেও বক্তব্য রয়েছে কুণাল ঘোষের, একটু শোনে। সারা বছর বলেন সিপিএম শূন্য, লাল শূন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম লাল পাকড়ি পরে লাল উত্তরীয় নিয়ে স্লোগান। এটা তো স্লোগান। লাল নীল হলুদে দোল খেলুন, সবুজ আবির বাঁচিয়ে রাখুন। ভোটের ফল প্রকাশের দিন দুপুরের পর থেকে বাংলা জুড়ে সবুজ আবির লাগবে। ফলে আজ ওই লাল নীল হলুদ আর যা আছে সেগুলো আজকে খরচা করে ফেলুন, শুধু সবুজ আবিরটা বাঁচিয়ে রাখুন। মুখপাত্র তো একটা দলে, ও জানে যে ওদের সবুজ আবিরের বিক্রি কতটা কমেছে এবং আগামী দিনেও কত কমবে। এবার গেরুয়াময় হবে বাংলা, সেই ত্যাগের রঙে ছেয়ে যাবে। ভোগীদের এবার খুবই সর্বনাশের পালা। ভোগীরা যেন এবার সেইটা মেনে বা বুঝে চলে। আর দোলের দিনে রাহুল সিনহার জন্য ভালো খবর, তিনি যাচ্ছেন রাজ্যসভায়। 1998 থেকে 2026 সাল এই পার্টির স্বার্থে বারবার রাহুল সিনহা ভোটে দাঁড়িয়েছেন, কিন্তু কোনোবারই জিততে পারেননি। এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা যাচ্ছেন রাজ্যসভা। দোলের দিনই সুখবর এলো। প্রসঙ্গত বাংলার 5টি রাজ্যসভার আসনের মেয়াদ শেষ হচ্ছে, যেরকম কথা হচ্ছিল, যেখানে বাবুল সুপ্রিয় আছেন তৃণমূল কংগ্রেস তরফ থেকে, সেখানে 4টি আসন তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, 1টি আসন ছিল বিজেপির। সেখানেই যেরকম বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক এরকম নাম উঠে আসছে সামনে, সেখানে রাহুল সিনহার নাম ঘোষণা করলো বিজেপির তরফ থেকে। আর 6ষ্ঠ আসনে প্রার্থী না দেওয়ায় ভোটাভুটি হচ্ছে না। আপনাদের একবার যেরকম বলছিলাম যে রাহুল সিনহা যখন 1998 সালে রায়গঞ্জে প্রথম লোকসভা ভোটে দাঁড়ান, হেরে যান, সেখানে তিনি জিততে পারেননি, এবং তারপর রাহুল সিনহা আবারও ভোটে দাঁড়িয়েছিলেন 2001 সালে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে, সেখানেও বিধানসভা ভোটে রাহুল সিনহা জিততে পারেননি। এরপর 2004 সালে আবারও লোকসভা ভোটে দাঁড়ান মেদিনীপুর থেকে, কিন্তু সেখানেও রাহুল সিনহার জয় আসেনি। এবং তারপর 2006 সালে বিধানসভা নির্বাচন, জগদ্দল বিধানসভা আসন থেকে দাঁড়ান রাহুল সিনহা। 2006 সালের বিধানসভার পর 2009 সালে আবারও লোকসভা বারবার রাহুল সিনহা চেষ্টা করে গিয়েছিলেন। 2009 সালে সেবার বাঁকুড়া লোকসভা দাঁড়িয়েছিলেন রাহুল সিনহা, কিন্তু সেবারও তিনি জিততে পারেননি। 2011 সালে অবশ্য রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা, কিন্তু সেই সময় তিনি কোনো ভোটে দাঁড়াননি। তবে সেই সময় দলের একটা বড়সড় দায়িত্ব তাকে সামলাতে হয়েছিল। 2014 সালে যখন আবার ভোট হলো, তখন কলকাতা উত্তর, সেখানে আবারও রাহুল সিনহাকে হেরে যেতে হয়েছিল। 2016 সালে আবার বিধানসভা ভোট লোকসভার পরে, সেখানেও জোড়াসাঁকো বিধানসভার তিনি দাঁড়ান এবং সেখানেও জিততে পারেননি। এই 19-এ সেখানেও কলকাতা উত্তরে আবারও দাঁড়ান, কিন্তু জিততে পারেননি। 2021 সালের গত বিধানসভা ভোটে সেখানে হাবড়া বিধানসভায় হারেন, আর যথারীতি লোকসভায় 98 সালে যেরকম শুরুতে দেখালাম, তখন থেকে শুরু করা বিষয়টা। এই জায়গায় দাঁড়িয়ে কি একটা কোথাও গিয়ে দীর্ঘদিন ধরে এই লড়াই, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ, তারই একটা গিফট ধরে নেবো? কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে, কমলাক্ষর কাছে এই প্রশ্ন রইল। সব্যসাচী, দেখো, রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছিলেন যে যারা একেবারে সলতে পাকানোর কাজ করেছেন বিজেপিতে, যারা ক্ষমতার মসনদে না থেকে দলকে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াইয়ের ময়দানে যারা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন, তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বা না হন, যারা দলকে সংগঠনের ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এই নতুন বিজেপিতে তাদের কিন্তু অগ্রাধিকার থাকবে। সেই কথা শ্রমিক ভট্টাচার্য একেবারে স্পষ্ট দিয়ে তিনি ঘোষণা করেছিলেন। জি24 ঘন্টাকেও তিনি এই কথাই বলেছিলেন যে নতুন সভাপতি হওয়ার পর। আমরা কিন্তু ফলশ্রুতিতে তাই দেখলাম। তার কারণ আদি নব্যের দ্বন্দ্ব নিয়ে বারংবার যে বিজেপি দীর্ণ, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির আদি নেতাদের কিন্তু নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং রাহুল সিনহা, যিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কোনো কালে জয়লাভ না করেও তিনি এবার রাজ্যসভার সাংসদ হতে চলেছেন বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে। অনেক ধন্যবাদ কমলাক্ষ। উত্তর দিনাজপুরের ইসলামপুরে হাড়হিম ছবি, প্রেমের টানাপোড়েনের জেরে অপহরণ। বর্তমান প্রেমিককে অপহরণ প্রাক্তনের, অপহৃত ব্যক্তিকে নিয়ে গাড়ি পড়ল পুকুরে, আর পুকুরে ডুবে মৃত্যু প্রাক্তন প্রেমিক সহ 3 জনের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।